আমরা আজকে কৃষি দর্শনের এই পর্বে রয়েছি হাওড়া জেলার বাগনান ২ নম্বর ব্লকের বাকুরদহ গ্রামে এবং এই গ্রামের কৃষক বন্ধুরা খুব সফলভাবে কিন্তু অনেক রকমের ফুলের চাষ করেছে, যার মধ্যে চেরি ফুল রয়েছে, গাঁদা ফুল রয়েছে। আমার ঠিক পিছনেই চেরি ফুলের বিস্তৃত একটা বেড দেখতে পাচ্ছি। আজকের এই পর্বে আমরা শুনে নেব এখানকার কৃষক বন্ধুরা কী করে সফলভাবে ফুল চাষ করে লাভবান হয়ে উঠছেন। আমার সঙ্গে এই মুহূর্তে আমি পেয়ে গিয়েছি কৃষি বিশেষজ্ঞ ডক্টর কৌশিক নাগকে। তার কাছ থেকে শুনে নেব এই চেরি চাষের সমগ্র পদ্ধতিটা ঠিক কীরকমভাবে করলে একজন কৃষক বন্ধু সবচেয়ে বেশি লাভবান হবেন। নমস্কার। প্রথমেই বলছি যে এই চেরি গাঁদা যেগুলো চাষ হচ্ছে এখানে আমাদের বাগনান 2 এর এখানে যে বিস্তীর্ণ এলাকা, এবং শুধু এখানে নয়, আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু চেরি গাঁদাটার এখন আস্তে আস্তে জনপ্রিয়তাটা বাড়ছে। কারণ আপনারা দেখবেন যে কোনো একটা গাঁদা ফুলের মালায় তার লকেটের জায়গাটায় যেখানে থাকে সেখানে কিন্তু চেরি গাঁদার ইউজ হয়, বা অল্টারনেটিভলি চেরি গাঁদা এবং আপনার নর্মাল গাঁদা, তারপর আমাদের রক্ত গাঁদা, এগুলোর যে মালা তৈরি হয় সেই মালার মধ্যে কিন্তু চেরি গাঁদার একটা মালার কিন্তু বিশেষ গুরুত্ব আছে সাজানোর ব্যাপারে, ওই জন্যই এর জনপ্রিয়তা বাড়ছে। প্রথমেই বলি, এর চাষ করতে গেলে যেটা করতে হয়, প্রথমে আমাদের তো বীজ থেকে যদি শুরু করি, আমরা বীজ শোধন করা হয়, বীজ শোধন করে মাটি শোধন করে প্রথমে চারা তৈরি করে নিতে হয়। চারা তৈরি করতে সময় লাগে, মোটামুটি ধরে রাখুন 25 থেকে 30 দিন বয়সী চারা আমরা নিই। অক্টোবর মাসটাই সবচেয়ে ভালো, সেপ্টেম্বরের দিকে চারা বসিয়ে অক্টোবর মাসে যদি তুলে নিই, সেই চারা আমরা মূল জমিতে নিয়ে আসি। মূল জমিতে আনার সময় কিন্তু সেই একই পদ্ধতি, আমাকে মাটি শোধন করতে হবে, কারণ এর প্রথমেই কিন্তু একটা চারা ঢলে পড়া রোগের সম্ভাবনা দেখা যায়। এবার চারা যখন মূল জমিতে বসাই তার আগে আমরা মূল সার দিই। মূল সার হিসেবে ইউরিয়া, SSP, MOP দেওয়া হয়। বিঘা প্রতি মোটামুটি আপনার ধরুন 20 কেজি ইউরিয়া দিই, 30 কেজি SSP এবং 20 কেজি MOP দিয়ে শুরু হয়। তার সঙ্গে কিছু জৈব সার যতটা সম্ভব ততটাই দেওয়া হয়। এবং কি করা হয়, গাছের থেকে গাছের দূরত্ব আমরা রাখি 2 ফিট, এবং সারি থেকে সারির দূরত্ব 2.5 থেকে 3 ফিট। কারণ আপনারা দেখছেন যে চেরিটা আছে তার কিন্তু অনেকটা উচ্চতা এবং গ্রোথও অনেক বেশি। এরপরে আমরা 21 দিন পরে বয়সী গাছকে একটা চাপান দেওয়া হয়। চাপান হিসেবে ইউরিয়া এবং MOP দেওয়া হয়, এবং তারপরে 42 দিনে কিন্তু আরেকটা চাপান, দ্বিতীয় চাপান আমরা দিয়ে থাকি এই গাছে। আর এই গাছের একটা বিশেষত্ব, বিশেষ কেয়ার যেটা করতে হয় সেটা হচ্ছে, অনেক সময় দেখবেন শীতকালীন কিছু বৃষ্টিপাত হয়, বা একটু বেশি বৃষ্টিপাত হয়ে গেলে এর গাছ ঢলে পড়ে বা পড়ে যেতে পারে, ওই জন্য স্টেকিংটা দরকার হয়, গাছের যাতে স্টেকিং দরকার হয়। আর রেগুলার চেরি ফুল সাধারণত 3 মাসের ফসল, 3 মাসের মধ্যেই আমাকে তুলে নিতে হবে, এবং শীতকালীন ফসল, এবং 3 মাসের মধ্যে ফসলে আমরা মোটামুটি ধরে রেখি 40 থেকে 45 দিন পর থেকে আমরা ফুল তোলা কিন্তু শুরু করে দিই। প্রতিদিন ফুল হারভেস্ট করতে হয় গাছে, কারণ এর যত ফুল আমরা তুলবো রেগুলার বেসিসে তত কিন্তু এর প্রোডাকশানটা আস্তে আস্তে বাড়বে। গাছের বয়স যখন 21 দিন এবং 30 দিন এবং 40 দিন, প্রতি 10 দিন পর পর যদি আমরা 19-19-19 NPK 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করি, তাহলে কিন্তু আমরা আরও ভালো ফলন পেতে পারি। আচ্ছা, একজন কৃষক বন্ধু এই চেরি ফুল যদি চাষ করে, তার আয় ব্যয়ের দিকটা যদি একটু বলেন, কত টাকা ইনভেস্ট করলে সে এই চাষটা করে কত টাকা লাভ করতে পারবে এখান থেকে, যদি একটু বলেন। আচ্ছা, যেটা হচ্ছে চেরি গাঁদা চাষ কিন্তু প্রচণ্ড লাভজনক। এবার এই লাভের ব্যাপারটাও কিন্তু নির্ভর করে যে আমার ফুলটা কখন আসছে। যে কোনো ফুলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। ধরুন যখন আমরা নভেম্বরের 15 তারিখ চলে আসে, নভেম্বরের 15 তারিখ থেকে কিন্তু ফুলের বাজারটা ওঠে। নভেম্বরের 10 তারিখে যদি আপনি ফুল বাজারে নিয়ে যান, তাহলে যদি 10 টাকা কেজি বিক্রি করেন, 15 তারিখে নিয়ে যান 100 টাকা কেজি হয়ে যাবে। মানে অঘ্রাণ মাসটা পড়লো, বিয়ের মাসটা। তো এই 2 মাস যদি আমরা ধরি, 2-3 মাস যদি আমরা ফলনটা পাই, তাহলে দেখা যায় যে প্রায় 60 থেকে 70 হাজার টাকা আমরা বিঘা প্রতি রিটার্ন পেতে পারি, যেখানে সব কিছু সেচ, সার, বীজ খরচ মিলে আমাদের চাষের খরচ হয় ধরুন বিঘা প্রতি 25,000 টাকা। সুতরাং বুঝতেই পারছেন কতটা লাভ, মানে প্রায় 25,000 টাকা খরচ করে আমি 60 থেকে 70,000 টাকা রিটার্ন পাচ্ছি। মানে কস্ট বেনিফিট রেশিও অনেকটাই বেশি এই চেরি গাঁদার ক্ষেত্রে। আমরা বিশেষজ্ঞর কাছ থেকে শুনছিলাম একজন কৃষক বন্ধু চেরি ফুল চাষ করে কিন্তু যথেষ্ট লাভবান হতে পারেন তিনি যদি সময় মতো এই চাষ করেন। কিন্তু তার পাশাপাশি এই চাষ করতে গেলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই ফুলের সঙ্গে যে রোগ বালাইগুলো যুক্ত হয়ে রয়েছে সেই দিকগুলো রয়েছে পরিচর্যার অনেকগুলো দিকের কথা। আমি রয়েছি ডক্টর অর্ক সামন্তর সঙ্গে, আমরা শুনে নেব অর্ক সামন্তর কাছ থেকে
যে এই সমস্ত চেরি ফুলের ক্ষেত্রে যে রোগবালাইগুলো দেখা যায় সেই সম্পর্কে একজন কৃষক বন্ধু কি সতর্কতা নেবেন? হ্যাঁ, নমস্কার। দেখুন, প্রত্যেকটা ফসলের ক্ষেত্রেই বীজ শোধন একটা গুরুত্বপূর্ণ। যখন একটা ফসল আমরা চাষ করব, সেক্ষেত্রে প্রথমেই শুরু থেকে আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে। তো প্রথমেই যদি বীজ শোধনের কথা বলতে হয়, সেক্ষেত্রে যে ছত্রাকনাশকগুলো রয়েছে, আমরা যদি রাসায়নিক ছত্রাকনাশকগুলো বলি, ম্যানকোজেব 75% WP 3 গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে আমরা বীজ শোধন করতে পারি, অথবা যে জৈবিক ব্যবস্থাগুলো রয়েছে সেক্ষেত্রে ট্রাইকোডার্মা ভিরিডি 5 গ্রাম প্রতি কেজি বীজ অথবা সিউডোমোনাস ফ্লোরোসেন্স 4 গ্রাম প্রতি কেজি বীজ দিয়ে আমরা বীজ শোধন করতে পারি। এরপর আমরা চেরি গাছের যে শুরুতেই প্রথমেই যে রোগটা আসে সেটা একটা ঢলে পড়া রোগ। এই ক্ষেত্রে যে ছত্রাক ঘটিত রাসায়নিক কীটনাশক রয়েছে, ম্যানকোজেব আমরা 75% WP 3 গ্রাম প্রতি লিটার অথবা কার্বেন্ডাজিম ম্যানকোজেব 3 গ্রাম প্রতি লিটার ব্যবহার করতে পারি। ঢলে পড়া রোগটা এক্ষেত্রে অনেকটাই নিয়ন্ত্রণ হবে। ডক্টর সামন্ত, এই যে চেরি গাছের যদি সঠিকভাবে বৃদ্ধি ঘটতে হয় আর কি, তাহলে আর কোন পোকা এই মানে যে ডেভেলপমেন্টটা বা বৃদ্ধিটাকে আটকে দেয়, এবং তার জন্য একজন কৃষক বন্ধু তাকে প্রতিহত করতে কি করবেন? হ্যাঁ, দেখুন, চেরি গাছের বৃদ্ধির যে স্টেজটা হয় সেগুলো মূলত 3টে পোকার আক্রমণ চেরি গাছে হয়। প্রথমে আমি পোকার সম্পর্কে বলতে গেলে এফিড যেটা হয়, জাব পোকা, এটা একটা চেরি গাছের খুব ক্ষতি করে। এই জাব পোকাটা দেখতে খুবই ছোট হয় এবং এদের ছোট অবস্থায় পাখা থাকে না, এবং বড় যখন পূর্ণাঙ্গ পোকাগুলো হয় সেগুলোর ডানা গজায়। তো এই জাব পোকা মূলত নিম্প এবং যে পূর্ণাঙ্গ পোকাগুলো হয় সেগুলো গাছের পাতা এবং ফুলের কুঁড়ি এবং ফুলের তলা থেকে রস চুষে খায়। ফলে কি হয়, গাছটা দুর্বল হয়ে পড়ে এবং গাছটা পুরো ঝিমিয়ে শেষ অবধি মারা যায়। তো এই জাব পোকাগুলোকে আক্রমণে যদি নিয়ন্ত্রণ করতে হয়, সেক্ষেত্রে আমরা ইমিডাক্লোপিড 17.8 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। এছাড়াও অ্যাসিটামিপ্রিড আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে জাব পোকার নিয়ন্ত্রণ অনেকটাই হবে। এছাড়াও একটা সাদামাছি বা হোয়াইট ফ্লাই আছে, যেটা চেরি গাছের বৃদ্ধিতে মানে খুব আক্রমণ করে বৃদ্ধিকালে। তো এই সাদামাছির কি হয়, যখন এরা রস চুষে খায়, মূলত পাতার তলা থেকে এবং কাণ্ড থেকে পুরো রসটা চুষে খায়। সাদামাছি নিয়ন্ত্রণের জন্য আমরা ইমিডাক্লোপিড ব্যবহার করতে পারি বা ভার্টিসিলিয়াম লেকানি ব্যবহার করতে পারি। এগুলো ব্যবহার করলে সাদামাছির আক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে যাবে। এই সাদামাছির আক্রমণের সাথে আরেকটা চেরি গাছে একটা পোকার আক্রমণ হয়, পোকা না, সাধারণত মাকড়ের আক্রমণ হয়। এই মাকড়গুলো কি করে, পাতার তলা থেকে এবং কাণ্ডের গাগুলো থেকে রস চুষে খায়। এই মাকড়ের আক্রমণ প্রতিহত করার জন্য চাষি ভাইরাস পাইরোমিসিফেন অথবা ওবেরন ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে মাকড়ের আক্রমণটা অনেকটাই কম হয়ে যাবে। এবং মাকড় আক্রমণের যখন প্রাথমিক অবস্থায় যদি রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে যদি ঠান্ডা জল স্প্রে করেন গাছের উপরে, সেক্ষেত্রেও মাকড়ের আক্রমণটা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। গাঁদাও কিন্তু ততোধিক জনপ্রিয় যতটা চেরি ফুল, কারণ আমরা এই গাঁদা আমাদের ট্র্যাডিশনাল ফুল, আমাদের পশ্চিমবঙ্গের নিজস্ব ফুল, এবং গাঁদা বিভিন্ন রকমের হয়ে থাকে। যে কোনো পুজো হোক, অনুষ্ঠান হোক, আপনারা গাঁদার ব্যবহার কিন্তু, গাঁদা ফুল ছাড়া কিন্তু আমাদের কোনো কিছুই চলে না। সুতরাং এই গাঁদা আমরা আজ আলোচনা করব গাঁদা চাষ নিয়ে। গাঁদা বিভিন্ন রকমের হয়ে থাকে, কিছু হয় রক্ত গাঁদা বা ফ্রেঞ্চ মেরিগোল্ড বলি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছু হয় আফ্রিকান মেরিগোল্ড বা এমনি যে হলুদ গাঁদাটা হয়ে থাকে, হলুদ হয় এবং কমলা হয়, আর কিছু হয় হাইব্রিড টাইপের। হলুদ জাতের মধ্যে আমরা এখন বলি যে সামার মেরিগোল্ড করতে বা বর্ষাকালীন গাঁদা চাষ করতে, বর্ষাকালীন গাঁদা চাষ করা কিন্তু অনেক বেশি লাভজনক শীতকালীনের তুলনায়, কারণ বর্ষাকালে অন্যান্য ফুলের চাহিদা যোগান কমে যায় এবং বর্ষাকালে তখন কিন্তু আমার এই গাঁদার চাহিদা যদি থাকে, তাহলে গাঁদা ফুল আমরা কিন্তু যেমন আষাঢ় শ্রাবণ এইসব মাসে যদি আমরা দিতে পারি বাজারে, তাহলে বাজারে প্রচুর চাহিদা থাকে। গাঁদা চাষ করতে একইভাবে গাঁদা বীজ থেকেও করা যেতে পারে অথবা কাটিং থেকেও করা হয়। তো গাঁদা গাছ যখন আমরা বসাবো, বীজের হার সাধারণত হেক্টর প্রতি 1.5 কেজি আমরা ব্যবহার করে থাকি। আর গাঁদা গাছের ক্ষেত্রে বসানোর সময় কিন্তু এই আফ্রিকান গাঁদা আর ফ্রেঞ্চ গাঁদার মধ্যে একটু পার্থক্য থাকে। আফ্রিকান গাঁদায় একটু স্বাস্থ্য বেশি হয়, যার ফলে একটু দূরে 2 ফিট বাই 2 ফিট দূরত্বে বসাতে হয়।
আর সেক্ষেত্রে ফ্রেঞ্চ মেরিগোল্ড বা রক্তগাঁদা যেটা আছে বা চেরি গাঁদাও আমরা রক্তগাঁদা বলি, রক্তগাঁদাটাকে কিন্তু আমরা একটু কাছে 45 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার দূরত্বে কিন্তু আমরা বসাতে পারি। বীজ সাধারণত 25 থেকে 30 দিনের চারা আমরা নিয়ে তারপর মূল জমিতে বসাই। মূল জমিতে বসানোর আগে মূল জমিটি আবার শোধন করে নিতে হবে ভালো করে আগের মতোই। এখানে এনপিকের পরিমাণটা একটু আলাদা। এখানে এনপিকে হেক্টর প্রতি 40 কেজি নাইট্রোজেন, 95 কেজি ফসফেট এবং 75 কেজি পটাশ প্রয়োগ করা হয় বেসাল হিসাবে। বাকি 40 কেজি নাইট্রোজেন আমরা কিন্তু যে চাপান সার সেই চাপান হিসাবে দেব। একবার দেব 40 দিনে, একবার দেব আমরা 60 দিনের সময়। গাঁদা কিন্তু আমরা 3-4 মাস হলেও 5-6 মাস অবধি ফুল পেতে পারি গাঁদা ফুলের। প্রথমেই যেটা গাঁদার একটা বিশেষ পরিচর্যা হলো সেটা হচ্ছে আমাদের প্রথম যখন গাছটা আসছে 19 থেকে 21 দিনের মাথায় কিন্তু গাঁদার ডগাটাকে আমরা কেটে দিতে হয়, যাতে করে তার ব্রাঞ্চিং হয়, ঝাড় বাড়ে, গাছের চেহারা স্বাস্থ্য বেশি হবে এবং অনেক বেশি ডালপালা আসবে গাছে। এই জন্য কিন্তু টিপিং বলা হচ্ছে, আমরা মাথাটাকে কেটে দিই। তারপরে যে সব আমাদের পরিচর্যা সেগুলো তো চলছে। আগাছা নিয়ন্ত্রণ করতে হবে রেগুলার বেসিসে, জল দিতে হবে রেগুলার বেসিসে। আর বর্ষাকালে কিন্তু গাঁদা গাছ অনেক বেশি বড় হয় এবং ঢলে পড়ার চান্স থাকে। ঢলে পড়া মানে বর্ষার জল পেয়ে অনেক ভারী হয়ে যায়। আমাদের স্টেকিং কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে গাঁদা গাছে কোনো একটা কিছু দিয়ে আটকে রাখতে। এবং জাতের ক্ষেত্রে যদি বলি, আমাদের ফ্রেঞ্চ মেরিগোল্ডের মধ্যে ক্র্যাক জ্যাক আছে, আরও অন্যান্য জাত আছে। আর আফ্রিকান মেরিগোল্ড বা হলুদ যেই জাতটা সবচেয়ে বেশি জনপ্রিয়, সেখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুশির খবর আমাদের পশ্চিমবঙ্গবাসীদের যে এখানে কিন্তু কলকাতা সিঙ্গেল এবং কলকাতা ডাবল বলে দুটো ভ্যারাইটি আছে, প্রভূত চলে। এখন আসছে সিরাকল, গরমের গাদা বলতে সিরাকল আছে, ভাঙর, সপ্তর্ষি, এই গাদাগুলোও কিন্তু ইউজ করা হয়। আর যেগুলো বাগানে বা পার্কে আমরা বড় বড় গাঁদা দেখি ইনকা জাত, সেগুলো ইনকা ভ্যারাইটি, ওগুলো হাইব্রিড জাত, ওগুলো তো সাজানোর জন্য, ওগুলো চাষের জন্য হয় না। তো এইভাবেই গাঁদা চাষ হয়ে থাকে। আর ফলন আমরা 45 থেকে 50 দিনের মধ্যে থেকে পাওয়া শুরু করি এবং কন্টিনিউয়াস কিন্তু আমরা 3 থেকে 4 মাস অবধি, যদি গাছ ভালো রাখা যায়, 3 থেকে 4 মাস অবধি তুলতে পারি। কিছু খাবারের অভাবজনিত লক্ষণ দেখা যায় গাঁদা গাছে, বিশেষত শীতকালে যখন হয় তখন ফসফেটের লক্ষণ দেখি আমরা। যেমন দেখবেন যে গাঁদা গাছের নিচের দিকের পাতা কেমন একটা বেগুনি বা বাদামি রঙের হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে এটা আমাদের ফসফেটের অভাবজনিত লক্ষণ। নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণও দেখা যায়, পুরনো পাতা, বয়স্ক পাতাগুলো মাঝে মাঝে একটু হলদে হয়ে যায়, সেক্ষেত্রে নাইট্রোজেন প্রয়োগ করতে হবে। আর পটাশের অভাবে কি হয়, পটাশের অভাবে দেখা গেছে গাঁদা গাছের পাতা সাইড থেকে পুড়ে পুড়ে আসতে থাকে, এটা একটা সমস্যা গাঁদা গাছের ক্ষেত্রে। গাঁদা গাছে আমরা মাঝে মাঝে হরমোনের প্রয়োগও করতে পারি, যেমন 50 থেকে 55 দিনে আমরা যদি GA3 20 ppm হারে দিই, তাহলে কিন্তু ফুলের সংখ্যা অনেক বেড়ে যায়। তো এই হরমোনের প্রয়োগও আমরা করতে পারি। আর বাকি যেসব জৈব সার, বাকি ভিটামিন যেগুলো আছে সেগুলো তো চলেই, সঙ্গে সঙ্গে তরল খাবার হিসাবে কিন্তু আমরা গাঁদা গাছে 19-19-19, 13-0-45, 0-52-34 এগুলো মিশিয়ে 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে কিন্তু 7 দিন অন্তর যদি স্প্রে করি, তাহলে আমরা অনেক ভালো ফলন পাবো। আর বর্ষাকালীন গাঁদার ক্ষেত্রে যেখানে দাম অনেক বেশি পাওয়া যায়, সেখানে কিন্তু আমরা ফার্টিগেশন শিডিউলও মেনটেন করতে পারি, ড্রিপ ইরিগেশন যদি সেখানে ব্যবস্থা থাকে। আমরা এখানে দেখছি এখানে ক্ষেতে গাঁদা ফুল রয়েছে এবং চাষি কৃষক বন্ধু এখানে গাঁদা ফুলেরও চাষ করছেন। সেই ক্ষেত্রেও কি এই একই ধরনের সমস্যা দেখা দিতে পারে? তাহলে প্রতিকারটা কি হবে? দেখুন, চেরি এবং গাঁদার যে মূলত পোকাগুলো রয়েছে সেগুলো মোটামুটিভাবে একই রকম। আপনার যদি গাঁদা ফুলের পোকা বলতে হয়, সেক্ষেত্রে থ্রিপস বা চষি পোকার একটা আক্রমণ হয় গাঁদা ফুলে। তো চষি পোকার আক্রমণ প্রতিহত করার জন্য কৃষক বন্ধুরা ইমিডাক্লোপিড 0.3 ml প্রতি লিটার আপনারা ব্যবহার করতে পারেন। এবং গাঁদা ফুলে আমি চেরিটা যেটা বললাম যে মাকড়ের আক্রমণ হয়, গাঁদা ফুলে অনেক সময় লাল মাকড়ের একটা বিশাল আক্রমণ হয়। এই মাকড়ের আক্রমণটা প্রতিহত করার জন্য আপনারা স্পাইরোমেসিপ্যান অথবা ওভেরন ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মাকড়ের আক্রমণটা নিয়ন্ত্রণ হবে। আমি আগেও বলেছি যে ঠান্ডা জল, যখন মাকড়ের আক্রমণ, রাসায়নিক কীটনাশক যদি ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যদি ঠান্ডা জলের একটা স্প্রে আপনারা ব্যবহার করেন, সেই ক্ষেত্রে মাকড়ের আক্রমণটা অনেকটাই কম হয়ে যাবে, সেক্ষেত্রে রাসায়নিক কীটনাশক ব্যবহারের দরকার পড়বে না। এবং ছত্রাকঘটিত যে রোগগুলো রয়েছে গাঁদার ক্ষেত্রেও ঠিক একই রকম। আপনারা ম্যানকোজেব 75% WP 3 গ্রাম প্রতি লিটার আপনারা ব্যবহার করতে পারেন, অথবা কার্বেন্ডাজিম ম্যানকোজেব 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে পারেন। সেক্ষেত্রে ছত্রাকঘটিত যে রোগগুলো আছে সেগুলো অনেকটাই নিরাময় হয়ে যাবে। আমরা এতক্ষণ শুনছিলাম বিশেষজ্ঞদের কথা, নানান পরামর্শের কথা, যাতে চাষি বন্ধুরা উপকৃত হন সামগ্রিকভাবে। কিন্তু এই কৃষক বন্ধুদের সহযোগিতার জন্য এখানকার এডিও কিন্তু
সর্বক্ষণ তাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, লেগে থাকেন তাদের প্রতিনিয়ত সাহায্য করবার জন্য। আমার সঙ্গে পেয়ে গিয়েছি এডিএ স্বস্তিকা মণ্ডলকে। তার মুখ থেকেই শুনে নেব তিনি এখানকার ফুল চাষি বন্ধু যারা আছেন তাদেরকে কিভাবে সহযোগিতা করেন। আমাদের এই বাগনান 2 ব্লক ফুল চাষের জন্য অত্যন্ত বিখ্যাত। এখন তো ফুলের এরিয়া প্রচুর বাড়ছে এখানে, কারণ ফুল চাষ থেকে অনেক লাভবান হচ্ছে আমাদের চাষিরা। এখানে কি ফুল নেই বলুন? গোলাপ, গাঁদা, চেরি, জারবেরা, সমস্ত রকম ফুল, ডালিয়া, সমস্ত রকম ফুল এখানে হয়। ফুলের চারাও কিন্তু এখান থেকে বিক্রি হয়, বাইরে যায়, ইভেন বিদেশেও কিন্তু যায়। এই যে বিভিন্ন রোগ পোকা যেগুলো ছত্রাক ঘটিত হয় বা খুব ছোঁয়াচে গাছের জন্য, একটি গাছ থেকে একটি গাছে, সেই ক্ষেত্রে আমরা ড্রিপ ইরিগেশন ইউজ করার পরামর্শ দিই এখানকার চাষিদেরকে, এবং তাতে ওরা অনেকটা উপকৃতও হয়েছেন কিন্তু। আর এখানে যা সমস্ত অসুবিধা হয় সেটা আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট সবসময় ওনাদের সাথে থাকার চেষ্টা করি, সাথে আমাদের অন্যান্য ডিপার্টমেন্টকে সাথে নিয়েও, কেভিকে আছে, হর্টিকালচার আছে, তাদেরকে সাথে নিয়েই আমরা কাজটা করার চেষ্টা করি, এবং যাতে বেশি বেশি পরিমাণে আমরা চাষিদের কাছে পৌঁছে যেতে পারি এবং তারা যাতে উপকারটা পেতে থাকেন, লাভটা পেতে থাকেন, সেটাতে কোনো অসুবিধা না হয়, সেটার জন্য আমরা সচেষ্ট থাকি। আশা রাখি ভবিষ্যতেও এটা করে যেতে পারবো। উৎসবের মরশুম বলুন কি এমনি সাজসজ্জার কারণে সারা বছরই কিন্তু আমাদের ফুল দরকার হয়। বিশেষ করে আমরা যে ফুলের চাষের কথা এতক্ষণ ধরে শুনছিলাম, সেই সমস্ত ফুলের মধ্যে কিন্তু এই সমস্ত গুণাবলী, বিশেষ করে চেরি, গাঁদা এবং অন্যান্য ফুলগুলো রয়েছে, যেগুলো উৎসবে ভীষণভাবে আমাদের কাজে লাগে। বিশেষজ্ঞরা পরামর্শ দিলেন এবং আমরা শুনলাম এডিএ এখানকার নিয়মিত তারা মাঠ পরিদর্শনে আসেন, কৃষক বন্ধুদের সহযোগিতা করেন। এইভাবেই যদি সকলে মিলে এই চাষকে, ফুলের চাষকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আমরা সকলেই ভীষণ রকমভাবে উপকৃত হব। আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে এই অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা তুলে ধরব একটা সমন্বিত চাষ পদ্ধতি এবং তার সামগ্রিক ব্যবস্থাপনার গল্প বলতে পারেন। আর সেই গল্প তুলে ধরবার জন্য আমরা পৌঁছে গিয়েছি উত্তর 24 পরগনার গাইঘাটা ব্লকে। নমস্কার সুব্রত বাবু, আপনি যদি একটু আপনার গোড়ার কথা, কবে থেকে এই চাষটায় উৎসাহিত হলেন, ভাবলেন যে এটা করবেন, শুরুতেই একটু বলেন আমাদেরকে। আমি 2018-তে আমি কাজ শুরু করেছি। কারণ এতদ অঞ্চলের আমাদের যে জমি, সব জমি মোটামুটি নিচু জমি। আর আমাদের এখানেই পাশেই একটা বাঁওড় আছে, বেড়ির বাঁওড়। প্রায় প্রত্যেক বছরই এই জমিগুলো বর্ষার সময় জলে ডুবে যায়, অতিরিক্ত জল হওয়াতে জলে ডুবে থাকে। আমরা বছরে এই জমিতে একটা করে মাত্র ফসল পেতাম। সেই উপলক্ষে আমি চিন্তা ভাবনা করলাম এই জমিটাকে ভালো করে কি করে আমি ব্যবহার করতে পারি। আমার মাথায় একটা বুদ্ধি এলো কি আমার কিছু জমি আছে রাস্তার ধারে একসঙ্গেই, কিন্তু সেটাও নিচু জমি। তাই আমি নিচের থেকে 3 বিঘে মতন জমি কেটে দুটো পুকুর করলাম। আচ্ছা, পুকুর করে উপরে 2 বিঘে জমি আমি সেটাকে হাইড করলাম, যেটা ফসল চাষের জন্য। আচ্ছা, তাতে আমি প্রায় 1 বিঘে মতন কলা বাগান লাগিয়ে দিয়েছি। আর 1 বিঘে জমিতে আমার পটল, শাকসবজি এই সব আর কি, এটা আমি তৈরি করি। আর পুকুর তৈরি করাতে আমি প্রথমে মাছ চাষের জন্য পুকুরটা করেছিলাম। এইবার মাছ চাষ করতে করতে আমি দেখলাম মাছের খাদ্যের দাম এত বেশি যে আমার দ্বারা মাছ চাষ করা সম্ভব হয়ে উঠছে না। আর যে পরিমাণ আমার খরচা হচ্ছে সে টাকাটা আমার ব্যাকে আসছে না। তখন আমি একটা আবার পরিকল্পনা করলাম এর অল্টারনেট কি করা যায়, উপায় হ্যাঁ, উপায় খুঁজছিলাম কি করা যায় যাতে আমি একটু প্রফিটের মুখ দেখতে পারি। কারণ মাছের খাবারের দাম অত্যাধিক বেশি, যার জন্যে আমি
চিন্তা করলাম কি কিছু যদি হাঁস পালন করে তাদের খাদ্যের মাছের খাদ্যটা কিছুটা অংশ আমিও তার থেকে যদি জোগাড় করতে পারি আর হাঁসের থেকে যদি আমি কিছু বের করতে পারি তাহলে আমি হয়তো কিছু প্রফিটে থাকতে পারি। আর তাছাড়া আমার কলা বাগান তো আছেই, কলা বাগান থেকে কিছু আমার মাসে একটা ইনকাম থাকে, শাক সবজির থেকে কিছু ইনকাম থাকে। আর হাঁস চাষ করার একটা উদ্দেশ্য ছিল কি আমাদের এই বাঁওড় থেকে যে গেড়ি শামুক পাওয়া যায় এটা হলো এদের প্রধান খাদ্য। আমাদের এখানে পাওয়া যেত কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না, কারণ অতিরিক্ত জল জল ভরে গেছে, যার জন্য এই শামুকটা পাওয়া যাচ্ছে না। হাঁস যে রাখছেন, পালন করছেন, সেটাকে কিভাবে পালন করছেন বা তার জন্য খরচা কেমন হচ্ছে? প্রথম কথা হলো আমি হাঁসের যে ঘরটা আমি করেছি আমার পুকুরের ওপরে, আর নিচে নেট পেতে দিয়েছি যাতে ওদের যে বিশিষ্ট মলটা আছে ওটা ডাইরেক্ট আমাদের জলে পড়বে, ডাইরেক্ট মাছের খাদ্য হয়ে যাবে। আর এদের যে খাবারের ব্যবস্থা এখন অল্টারনেট আমাদের ধান আছে, ভুট্টা আছে, কিছু পরিমাণ ম্যাশ আছে, হ্যাঁ, এইসব দিয়ে এখন এদেরকে খাদ্য দেওয়া হচ্ছে। এগুলো তোলা খাবার। আর যেগুলো প্রাকৃতিক খাবার হয় ওগুলো পুকুরের থেকে কিছু পরিমাণ পাওয়া যায়, পুকুরে কিছু শামুক আছে অলরেডি, তার থেকে ওরা পেয়ে যায়। হ্যাঁ, কিন্তু যে পরিমাণ শামুক দেওয়ার কথা সেটা পাচ্ছে না। রোগ হলে তখন তার ট্রিটমেন্টের ব্যবস্থা কি করে করেন, তার জন্য কাদের সহযোগিতা পান? মানে 3টে ভ্যাকসিন হয় এদের। আচ্ছা, ডাক কলেরা আর ডাক প্লেগ, আচ্ছা, এদের 3টে ভ্যাকসিন হয়। 3 মাসে 3টে ভ্যাকসিন ওদের করানো হয়েছে যথারীতি মতন ডাক্তারের পরামর্শ নিয়ে। তারপরে ছোটো মোটো হয়তো কিছু হলো, 2-1টা কিছু হলো তো একটা ফোন করলে উনি আমাকে বলে দেন কি এইটা করুন ওটা করুন। হ্যাঁ, তো সেইভাবে আমি এদেরকে করেছি। আর এখনো পর্যন্ত আমার কোনো হাঁসের অসুবিধা হয়নি। আমার এতে দেখুন 136টা মেয়ে হাঁস আছে আর 22টা মতন আপনার ছেলে হাঁস আছে। হ্যাঁ, এইবার আমি ঊর্ধ্বে এদের থেকে আমি 122টা পর্যন্ত ডিম পেয়েছি পার ডে। আচ্ছা, 136টা হাঁসে 122টা পর্যন্ত পেয়েছি। আর সেই সময় কি ছিল, শামুকের একটু যে ন্যাচারাল ফুডটা ওরা পেত তাতে ওদের ক্যালসিয়াম এগুলো বেশ ভালো পেত, ভিটামিন প্রোটিন ওর থেকে সব কিছু পাওয়া যায় শামুকের থেকে। এই হাঁস কি পরবর্তীতে আপনার মাংসের জন্য ব্যবহার করুন বা বাজারজাত করবেন? দেখুন, হ্যাঁ, এই যে হাঁসগুলো আমি এনেছিলাম, আমি 300টা হাঁস এনেছিলাম। আচ্ছা, হাঁসের বাচ্চা এনেছিলাম 300টা, তাতে আমার ছেলে হাঁস হয়েছিল 113টা মতো, মানে সব কেটে কুটে যা আগে মারা গেছে সব বাদ দিয়ে 250 মতন পিস বেঁচেছিল আমার কাছে। তার থেকে আমার 113টা ছেলে হাঁস ছিল, তার মধ্যে থেকে আমি 25টা ছেলে হাঁস রেখেছিলাম, বাকি হাঁসগুলোকে আমি মাংস হিসাবে ওগুলো বিক্রি করে দিয়েছি, কারণ ও হাঁসগুলো আমার তখন প্রয়োজন ছিল। এটাও একটা বাণিজ্যিক দিক। হ্যাঁ, এটা একটা বাণিজ্যিক দিক। তো এই মাছ চাষ করতে গিয়ে আপনি বললেন খাবারের অনেকটা অংশই কিন্তু এই হাঁসের বিষটা থেকে আপনি পেয়ে যান, সেটা একটা ব্যাপার। তো এই মাছ চাষ করে আপনি কতটা লাভবান হচ্ছেন সেটা যদি আমাদের একটু বলেন, এবং এই মাছের যখন রোগ হয় তার চিকিৎসা আপনি কীভাবে করেন? মাছের থেকে আগে যে আমি লাভবান হচ্ছিলাম তার থেকে আমি এখন একটু বেশি লাভবান হই, কারণ কি আমার এর থেকে খাবারের কষ্টটা আমি অনেক কম হয়ে গেছে আমার, যার জন্যে এখন একটু লাভের মুখ আমি দেখতে পাচ্ছি মাছ চাষ করে। আর মাছের সেরকম একটা রোগ কিছু হয় না, তবে মাছের বিশেষ করে কি পুকুরের জলটাকে পরিষ্কার রাখতে হয়। তো এবার আমরা আমিও একটু দেখতে চাইবো যে আপনি কোথায় হাঁসগুলোকে কিভাবে রাখেন। ওরা পুরো রাত এখানেই থাকে, হ্যাঁ, নেটের ওপরে থাকে। আর ওদের সাইডে বস্তা দেওয়া আছে, বস্তা দিয়ে ওর ভিতরে বিচুলি দেওয়া আছে, ওদের ডিম পাড়ার মতন সেরকম জায়গা করে দেওয়া আছে। ওরা বেসিক্যালি ডিমগুলো ওই জায়গাতেই পাড়ে। আর কোনো হয়তো 2-4টে
একটা দুটো হাঁস যারা হয়তো যায় না ভিতরে, তারা এখানে বাইরেই দিয়ে দেয়। সমন্বিত ব্যবস্থাপনার অন্যতম তার যে উপাদান, সেই উপাদান হচ্ছে কলা বাগান। একবার কলা গাছ পুঁতে দিলে তারপরে নিজে একটু পর্যবেক্ষণ করলে সেটা করা যায়। আর আমাদের এই অঞ্চলে লেবার পাওয়ার অনেক কম, যার পরিপ্রেক্ষিতে আমি চিন্তাভাবনা করে এই কলা বাগানটা করেছি, যাতে ইমিডিয়েটলি আমি কিছু উপার্জন করতে পারি। আর একবার কলা গাছ লাগিয়ে দিলে তার থেকে আবার নতুন কলা গাছ তৈরি হয়, নতুনভাবে ফলন তৈরি হয়। এইভাবে আমরা একটা কলা বাগান থেকে 3 থেকে 4 বার ফলন নিতে পারি। তো এতে আমার মোটামুটি মাস গেলে 3 থেকে 4 হাজার টাকা আমার কলা বাগান থেকে আসে। আপনারা এতক্ষণ দেখলেন সুসংহত পদ্ধতিতে এবং সমন্বিত পদ্ধতিতে চাষের মাধ্যমে কি করে একজন কৃষক বন্ধু লাভবান হয়েছেন। কিন্তু আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে কৃষি দর্শনে, এবং তখন অন্য কোনো গ্রামে অন্য কোনো কৃষক বন্ধুর সঙ্গে এবং অন্য কোনো উদ্ভাবনী পদ্ধতি নিয়ে, কৃষি পদ্ধতি নিয়ে আপনাদের সামনে আবার আমরা হাজির হব।